প্রথমেই ক্ষমা চেয়ে নেব গ্যাংটকের তৃতীয় পার্টটা একটু দেরিতে দেওয়ার জন্য। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। সবার জন্য সকালের একরাশ শুভেচ্ছা নিয়ে গ্যাংটকের আজকের আমার শেষ দিন আমি শুরু করব। আজ কিন্তু গ্যাংটক থেকে আমার ফিরে যাওয়ার দিন। যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা কিন্তু আমার পূরণ হলো না, তাই মনে মনে নিজেকেই সান্ত্বনা দিলাম, বেটার লাক নেক্সট টাইম বলে। একরাশ মন খারাপ নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। রাস্তায় বেরিয়ে দেখি সারা রাত বৃষ্টির পরেও সকালের প্রচণ্ড বৃষ্টির কারণে চারিদিকে কিন্তু কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। চলার পথের রাস্তাটা দৃশ্যমান হলেও বাকি চিত্রপট কিন্তু অগোচরেই রয়েছে। ঘড়ির কাঁটা 10:30 বাজবো করছে, অথচ গ্যাংটকের রাস্তা কিন্তু এখনও ফাঁকা। ট্যাক্সি স্ট্যান্ডেও কিন্তু গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মানুষের দেখা পাওয়া ভার। খুব প্রয়োজন ছাড়া তেমন কোনো মানুষ কিন্তু রাস্তায় বের হয়নি। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে এমজি মার্গের দিকে, সেটাও যেন আজকের দিনে জনমানবহীন হয়ে দাঁড়িয়ে আছে। ডান দিকে দেখা যাচ্ছে গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট শপিং মল। গ্যাংটকের মেন টাউন ছেড়ে আমি কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছি, অথচ কুয়াশা কমার কিন্তু একটুও নাম নেই। তবু যেন কুয়াশায় ঘেরা গ্যাংটক শহরটা বেশ ভালো লাগছে আমার কাছে। পথ চলতে চলতে গ্যাংটক শহর ছেড়ে অনেকটাই নিচে নেমে চলে এসেছি। যখন রাস্তা, আকাশ, গাছপালা, পাহাড় এসবের মধ্যে আমি ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক তখনই ফোন আসে এক দাদার, যে দাদার এজেন্সিতে আমি কথা বলেছিলাম নর্থ সিকিম যাওয়ার জন্য। তার কাছ থেকে জানতে পারি মাল্টিপল ল্যান্ডস্লাইডের জন্য নর্থ সিকিমের পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টির জন্য নর্থ সিকিম যাওয়াটা আটকে যাওয়ায় মনটা খারাপ ছিল তো ঠিকই, তবে ভাবলাম এই রকম মন খারাপ নিয়েই কি বাড়ি যাব। তাই জন্য মাঝপথে ডিসিশনটা চেঞ্জ করে ঠিক করলাম যে না, এবার একটু কালিম্পং ঘুরেই তারপরে বাড়ি ফিরবো। আর কাজও ঠিক সেই মতো, ঘুরিয়ে নিলাম গাড়ি কালিম্পংয়ের রাস্তাতে। ঘড়ির সময় দেখাচ্ছে 1:20, আর আমি এখন রয়েছি কালিম্পংয়ের রাস্তাতে। এই রাস্তা দিয়ে যত ওপরের দিকে উঠছি তত যেন বিস্মিত হয়ে যাচ্ছি। দুপাশে পাথরের পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর ঠিক ততটাই ভালো লাগছে গাছগুলোকে দেখে। গাছের পাতার রঙের ক্ষণে ক্ষণে বদলে যাওয়া এ যেন সুন্দরতায় অন্য এক মাত্রা দিচ্ছে। গ্যাংটকের মতো মেঘ আর কুয়াশা না থাকার কারণে অপর দিকের পাহাড়টা কিন্তু বেশ ভালোভাবে চোখের সামনে ধরা দিচ্ছে। যত উপরের দিকে উঠছি তত মনে হচ্ছে এই বুঝি আকাশকে ধরতে পারবো। সত্যিই কি আকাশকে ধরা এত সহজ? সে কি আর সহজে ধরা দেয় সবাইকে? মেঘলা আকাশটার দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর লাগছে না? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে আমি কিন্তু কালিম্পং শহরে পৌঁছে গেছি। টাউনের রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক করে ফেললাম সবার প্রথমে ডেলো পার্কে যাব, আর সেই মতো গাড়িও এগিয়ে চললো সেই দিকেই। ম্যাপ দেখাচ্ছে এখান থেকে ডেলো পার্কের ডিস্টেন্স 10 কিলোমিটার, আর সময় লাগবে 30 মিনিট। শহরের ভিড় এড়িয়ে আবার গাছপালায় জড়ানো মায়াবী পথ ধরলাম। যত উপরের দিকে ওঠা শুরু করলাম তত যেন কুয়াশা আর মেঘের হাতছানিতে আবার হারিয়ে যেতে থাকলাম। ওরা যেন বলছে, আজ তোমার সঙ্গ আর ছাড়ছি না। সত্যি কথা বলতে কুয়াশা আর মেঘের এই সঙ্গটা যেন আজকে আমারও আর একদম ছাড়তে ইচ্ছা করছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি একদম ডেলো পার্কের সামনে। এবার গেট দিয়ে ভেতরে ঢোকার পালা। ডেলো পার্কে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়। টিকিটের ফিজ আছে পার হেড হিসেবে 20। ওপেনিং টাইম আছে সকাল 9টা, আর ক্লোজিং টাইম আছে বিকেল 5টা। ময়লা ফেললে 5000 টাকা পর্যন্ত জরিমানা, আর ফুল তুললে 500 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে বলে এখানে লেখা রয়েছে। তাই ভুল করেও কিন্তু এই দুটো ভুল এখানে একদম করা যাবে না। ভিতরের দিকে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম কত বাহারের যে ফুল গাছ, আর তেমন বাহার তাদের ফুলের রঙের। কিছুটা এগিয়েই বাঁ দিকে ঢুকতেই দেখতে পেলাম এখানে বাদ্যকার গোপাল জঞ্জনের স্ট্যাচু। ভিতরটা ঘুরে দেখতে দেখতে আমার মনে হলো আমি যেন ফুলের স্বর্গরাজ্যে প্রবেশ করে গেছি।
এত ফুলের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাও কিন্তু একটা অন্য রকমের। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কিছু কিছু জায়গায় দেখতে পেলাম এরকম বসার জায়গাও করা রয়েছে। দেখতে পেলাম ডেলো পার্কের ট্যুরিস্ট লজও। দেখতে পেলাম আরও অনেক কিছু। বাচ্চারা যাতে এখানে এসে কোনোভাবেই বোর না হয়ে যায় তার জন্য বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসও আছে, আবার এনজয়মেন্টের জন্য বিভিন্ন রাইডও আছে, আর আছে দু একটা দোকানপত্র। বড়দের জন্য কিন্তু প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা আছে এখানে। তবে আকাশের অবস্থা ভালো না থাকার জন্য কিন্তু আজকে প্যারাগ্লাইডিং হয়নি, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমার প্যারাগ্লাইডিং আর করা হলো না। এটা ডেলো পার্কের ক্যাম্প সাইটের রাস্তা, আর ওই যে নিচে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে ক্যাম্পিং হয়। পার্ক চত্বরটা পুরোটাই ঘুরে ফেলার পর অবশেষে দেখা পেলাম পাহাড়ের ফুলের এই রানীর, রডোডেনড্রন নাম তার। এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখার পর মন কি আর কারোর খারাপ থাকে? আমার কিন্তু মন বেশ ভালো হয়ে গিয়েছে। যে মন খারাপ নিয়ে আমি গ্যাংটক থেকে ফিরলাম সেই মনের দুঃখটা কিন্তু অনেকটাই আমি এখানে এসে ভুললাম। ডেলো পার্কের স্মৃতিকে মনের মধ্যে বন্দি করে নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। ডেলো পার্ক থেকে নিচের দিকে নামতেই বাঁ দিকে দেখতে পেলাম কালিম্পং সায়েন্স সেন্টার। অতিরিক্ত মেঘ আর কুয়াশাতে ঢেকে থাকার কারণে আর গেলাম না। ডেলো পার্ক থেকে নিচে নামতেই খুব খিদে পেয়ে গেল। একটা থালি অর্ডার করলাম। খাবার কোয়ালিটি খুব একটা ভালো না লাগলেও প্রাইস রিজনেবলি। খাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সামনেই একটা মনেস্ট্রি দেখার জন্য। মনেস্ট্রিটার ডিস্টেন্স কিন্তু ডেলো পার্ক থেকে প্রায় 2 কিলোমিটার মতো হবে। সময় মোটামুটি 5-6 মিনিট মতো লাগতে পারে। তো চলো পুরোটা ঘুরে দেখি। খুব একটা বড় না হলেও ছোট্টর মধ্যে মনেস্ট্রিটা কিন্তু আমার বেশ লাগছে। সামনে কিছুটা এগিয়ে একটা মন্দির দেখতেই ঢুকে পড়লাম এখানেও। এটা শ্রী শ্রী সিংহবাহিনী ধাম মন্দির। এটা তৈরির সময় দেওয়া রয়েছে 23-10-1993 সাল। সিংহবাহিনী মায়ের মন্দির হওয়ার কারণে 2 সিংহ কিন্তু দ্বার আগলে বসেই রয়েছেন। ডান দিকের এই মন্দিরে গণপতি বিরাজ করছেন। বাঁ দিকের মন্দিরে সিংহবাহিনী মা বিরাজ করছেন। যদিও এখন সব মন্দিরই বন্ধ হয়ে গেছে। এখানে নন্দী মহারাজ, আর তার পাশেই মহাদেব, আর এখানে লক্ষ্মীনারায়ণ। সিংহবাহিনী মায়ের মন্দির থেকে এবার বেরোনোর পালা। আবার তো সামনে আর একটা মন্দিরে যেতে হবে। পরের যে মন্দিরটা সেটা হনুমান মন্দির। রাস্তায় না নেমে শর্টকাট রাস্তাটাই ধরে নিলাম হনুমান মন্দিরে পৌঁছানোর জন্য। এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে হনুমান মন্দিরে ওঠার সিঁড়িগুলো। সিঁড়ি দিয়ে হনুমান মন্দিরে ওঠার সময় চলে এসেছে এবার। চলো উপরে ওঠা যাক। হনুমান মন্দিরে যাওয়ার রাস্তাটা। হুটোপাটা করে ওপরে উঠতে গিয়ে আমি কিন্তু বারবার হাঁপিয়ে পড়ছি। তাই তোমাদেরকে বলবো, যদি তোমরা এখানে বেড়াতে আসো কেউ কিন্তু এসে হুটোপাটা করো না, তাহলে কিন্তু হাঁপিয়ে পড়তে পারো। অনেককেই দেখতে পাচ্ছি এই মন্দিরে উঠেছে, আবার ঘোরা শেষ করে নেমেও যাচ্ছে। অনেকটা উপরে উঠে আসার পরে তেমনভাবে কাউকে আর দেখতে পেলাম না। হয়তো সবাই ঘুরে নিচের দিকে নেমে গেছে। সিঁড়ি দিয়ে ওঠার আগে বাঁ দিকে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির একটা ছোট্ট মন্দির করা, আর ডান দিকটাতে গণপতির। সিঁড়ি দিয়ে ওঠার সময় 30 ফুটের হনুমানজির মূর্তিটা চোখের সামনে স্পষ্ট না হলেও অবয়বে কিন্তু তা বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। সিঁড়ি দিয়ে এতটা উপরে উঠে আসাটা কিন্তু এতক্ষণে সার্থক হলো। হনুমান মন্দিরে দাঁড়িয়ে
আশেপাশের সৌন্দর্য বা নিচের যে সৌন্দর্য সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কুয়াশার চাদরে সবটাই ঢেকে দিয়েছে। তবে কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে জায়গাটা এতটাই মায়াবী লাগছে যে সেটা বলে বোঝাতে পারবো না। একটা জনমানব নেই এখানে, শুধু আমি একাই দাঁড়িয়ে আছি, সেটা তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো যাই হোক, চলো এবার নিচের দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নামতে যেটুকু সময় লেগেছে তার মধ্যে এই কুয়াশা কিন্তু সবটাকে গ্রাস করে নিয়েছে। নিচের দিকে নেমে রাস্তায় পৌঁছাতে কিন্তু এখনো অনেকটা বাকি। দেখো, পুরো মন্দির চত্বরটাই ফাঁকা হয়ে গেছে। এরকম একটা নির্জন জায়গা দিয়ে যেতে গিয়ে আমার কিন্তু এবার একটু বেশ ভয়ই লাগছে। আমার জায়গাতে তোমরা থাকলে তোমাদের কেমন লাগতো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে শেষমেশ নিচে এসে পৌঁছেছি। এবার কিন্তু সময় এসে গেছে কালিম্পংয়ের সৌন্দর্যকে বিদায় জানিয়ে শিলিগুড়িতে পৌঁছানোর। সবেমাত্র রওনা দেওয়াতেই বৃষ্টি শুরু হয়ে গেল। কালিম্পং শহর পৌঁছাতে এখনো আধ ঘন্টার ওপরে সময় লাগবে। কালিম্পংয়ের মেন টাউন থেকে বেশ অনেকটাই কিন্তু নিচে নেমে এসেছি। তবে কালিম্পং ছেড়ে যে একবারে বেরিয়ে গেছি তা কিন্তু নয়, চোখটা আটকে গেল একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে। নজরের সামনে এলো একটা ছোট্ট চার্চ, আর তার পাশ দিয়ে একটা ঢালু সরু রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। চার্চটার নাম গেটসম্যান চার্চ। আকাশ, পাহাড় আর মেঘের এই খেলাকে নজরবন্দি করে নিয়ে চলে আসলাম আমি এই দিদির দোকানে। कविता सविता लिप्चा। अच्छा, कविता 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 लिप्ट। अच्छा, ये दीदी के पास से हम ये फ्लावर, 2 फ्लावर लिए हैं, तो दीदी हमको दिए हैं ये फ्लावर। तो और फ्रूट्स वगैरह भी हम लोग यहाँ से परचेज किए हैं। এই দিদির ব্যবহার সত্যিই অতুলনীয়। কালিম্পং বেড়াতে আসলে তোমরাও কিন্তু এই দিদির দোকান থেকে কিছু কিনতেই পারো। গেটসম্যান চার্চের উপরের দিক দিয়ে যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে সেই রাস্তাটাতেই কিন্তু দিদির দোকান। কেনাকাটা শেষে আবার কিন্তু বেরিয়ে পড়লাম। অনেকটা পথ অতিক্রম করে দেখা পেলাম তিস্তার। আপন ছন্দে সে যেন বয়ে চলেছে দূর থেকে দূরান্তে। এখন বাজে প্রায় 7টা সন্ধে। তো আমি কালিম্পং থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো শিলিগুড়ি পর্যন্ত আমি পৌঁছেও গেছি বলবো না, পুরোটা সেবক রোড ক্রস করে, মানে সেবক যে মন্দিরটা ওটা ক্রস করে কিছুটা এগিয়ে এসেছি। তো এগিয়ে এসে একটা এখানে পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, যেখানে আমি একটুখানি দাঁড়িয়েছি ফ্রেশ হওয়ার জন্য। পেট্রোল পাম্প লাগোয়া ক্যাফেটেরিয়াতে ভাবলাম টিফিনটা একটু করে নেওয়াই যাক। টিফিনের জন্য একটুখানি ব্ল্যাক কফি আর একটু পোহা অর্ডার করেছিলাম। তো এখন এটাই আমি টিফিন করবো, করে তারপর আবার এখান থেকে বেরোবো। টিফিন শেষ করে আমি কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির দিকে। ঘড়ি বলছে এখন রাত 8:56, মানে প্রায় 9টা, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে। অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম রাতে আর অন্য কোথাও স্টপ না দিয়ে একবারেই বাড়িতে পৌঁছাবো, আর পথে এগিয়েও চললাম ঠিক সেই মতোই। আমার আজকে রাতের জার্নি তো চলতে থাকলোই, তবে ব্লগটা আমি শেষ করছি আজকে এখানে। আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আর একটা কথা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।